আচ্ছা, আমাদের স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা এ পর্যন্ত প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পারচেজ এবং সেলস এর উপরে মোটামুটি একটা আলোচনা প্লাস ক্লাসের মধ্যে সব ধরনের ট্রানজেকশনই প্রায় আমরা দেখার চেষ্টা করেছি, যে যত ধরনের ট্রানজেকশন আমাদের পারচেজ এবং সেলস এর ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। তো আমাদের এখানে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আরো কিছু হেড আমাদের রয়েছে, যেগুলো আমাদের প্রফিটেবিলিটিতে ইফেক্ট করে, বা এটা আমাদের লাভ লসের ক্ষেত্রে আপনার ভূমিকা রাখে। সেটা হচ্ছে এক্সপেন্স। তো এক্সপেন্সের ক্ষেত্রে আমাদের ট্যালিতে যে সিস্টেমটা আছে সেটা হলো, আমরা তো দেখছি যে যদি প্রোডাক্ট কস্টিং করার সময় আমরা যদি ম্যানুফ্যাকচারিং জার্নালের মাধ্যমে যেটা দেখেছি, যদি আমরা ওভারহেড কস্ট গুলা ওখানে ঢুকাই দিতে চাই, তো সেটার বিষয়টা কিভাবে হবে সেটা আমরা দেখেছি। তো সব খরচই আসলে আপনার প্রোডাকশনের সময় সব ধরনের খরচই কিন্তু আইডেন্টিফাই করা বা প্রত্যেকটা আইটেমের এগেনস্টে কস্টিং করা এটা পসিবল না, এবং এটা ওয়াইজও না। তো যতটুকু করা যায় ততটুকু আমরা করব। এরপরে যে এক্সপেন্স গুলা আছে সেই এক্সপেন্স গুলাকে আমরা দুই ভাগে বিভক্ত করে মেজর দুইটা ভাগ করব, তারপরে আমরা এটাকে এক্সপেন্স হিসেবে শো করব। তো প্রথমত হচ্ছে যে আমরা প্রোডাকশন করতে যে কস্ট গুলা করতে প্রতিষ্ঠান বাধ্য, প্রোডাকশন করতে যে তাৎক্ষণিক যে খরচগুলা হয় সেলস হওয়ার আগেই, সেই খরচগুলা সাধারণত ডিরেক্ট এক্সপেন্স হিসেবে আপনার এখানে এন্ট্রি করা হয়, খরচটা দেখানো হয় ডিরেক্ট এক্সপেন্স। আর যেটা হচ্ছে পরবর্তী সময়, অর্থাৎ এই প্রোডাকশনের পরবর্তী সময় সেলস, এরপরে হচ্ছে মেইনটেনেন্স, এরপরে স্যালারি ট্যালারি যেগুলো আছে, এইগুলা হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে আমরা এন্ট্রি করে থাকি। তো ডিরেক্ট এক্সপেন্সের এখানে কি কি জিনিস আসতে পারে সেটা একটু আমাদের জানা দরকার। যে ফ্যাক্টরিতে যে খরচগুলো সাধারণত হয়, এই খরচগুলো সাধারণত আপনার ডিরেক্ট এক্সপেন্স হিসেবে দেখানো হয়। তার মধ্যে হচ্ছে আপনার যারা প্রোডাকশনের সাথে কাজ করে ফ্যাক্টরিতে, তাদের স্যালারি, তারপরে হচ্ছে আপনার লেবার কস্ট থাকতে পারে, তারপরে প্রোডাকশন করতে যে যে ইলেকট্রিসিটি বিল খরচ হয়, এই ইলেকট্রিসিটি বিলগুলো আমরা ডিরেক্ট এক্সপেন্স হিসেবে দেখাইতে পারি। এরপরে হচ্ছে আপনার প্রোডাকশন কনজাম্পশন অথবা ওয়াস্টেজ হয়, যেটা এই ধরনের খরচগুলো যেগুলো আছে, এই খরচগুলো আমরা সাধারণত ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে দেখিয়ে থাকি। আর যেগুলো হচ্ছে আপনার ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে আমরা সাধারণত কোন জিনিসগুলা দিয়ে থাকি, তার মধ্যে ওভারহেড কস্ট যেগুলাকে বলা হয়, যেমন হচ্ছে আপনার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন একটা ওভারহেড হইতে পারে। তো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনে সাধারণত কি হয়, সেলস রিলেটেড যে এক্সপেন্স গুলো হয় সেটা আপনার ডেলিভারি রিলেটেড হইতে পারে, ডেলিভারি করতে যে আপনার লেবার কস্ট লাগতে পারে, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে গাড়ি ভাড়া লাগতে পারে, ইত্যাদি ইত্যাদি যে খরচগুলো আছে, এই খরচগুলাকে আমরা হচ্ছে আপনার সেলিং এবং সেলস রিলেটেড যে আপনার স্যালারি গুলা আছে, ঠিক আছে, সেলসের কারণ সেলসের সাথে জড়িত যারা সেলস করে তাদের যে স্যালারিটা আছে, তারপরে সেলস করতে যে যে ইনসেনটিভ গুলো আমরা খরচ করি, এই খরচগুলাকে আমরা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের আন্ডারে দেখাইতে পারি। এরপরে আছে আপনার হচ্ছে অ্যাকাউন্টস এন্ড অ্যাডমিন ওভারহেড থাকতে পারে। তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট তো আপনার প্রতিষ্ঠানে লাগবেই, অ্যাকাউন্টস ছাড়া তো আর হিসাব রাখা পসিবল না। তো অ্যাকাউন্টস এন্ড অ্যাডমিনে যেগুলো যে জিনিসগুলো থাকে, যে অফিসের টুকিটাকি যে স্টেশনারি জিনিসগুলো লাগে, তারপর অ্যাডমিন সেকশনে যারা জব করে তাদের স্যালারি, অ্যাডমিন এন্ড অ্যাকাউন্টসে যারা আছে তাদের কনভেন্স থাকতে পারে, তাদের স্যালারি থাকতে পারে, তাদের ঈদ বোনাস থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার তাদের মোবাইল বিল থাকতে পারে। এই জাতীয় যে খরচগুলো আছে, এই খরচগুলো আমরা অ্যাডমিন, অ্যাকাউন্টস এন্ড অ্যাডমিন ওভারহেড। এখন যদি ধরেন যে কারো কোনো প্রতিষ্ঠানের অ্যাডমিন ডিপার্টমেন্টটা অনেক বড়, অ্যাডমিনিস্ট্রেশন যেটা, এখানে অনেক লোক কাজ করে, অনেক ধরনের অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স আছে, সেক্ষেত্রে আপনি চাইলে অ্যাডমিন ওভারহেড আলাদা রাখতে পারেন, অ্যাকাউন্টস ওভারহেডও আলাদা রাখতে পারেন।
তো এভাবে আমরা ওভারহেড গুলাকে আলাদা আলাদা ভাবে ডিফাইন করতে পারি। আবার হচ্ছে আমরা এখানে যে স্যালারি এক্সপেন্স আছে, স্যালারিটা যদি আমরা পেরোল সিস্টেমের মাধ্যমে মেনটেন করি, সেক্ষেত্রে স্যালারিটা পেরোল এক্সপেন্সের আন্ডারে আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করে আমরা সেখানেও এটা মেনটেন করতে পারি। এখন আমরা এ পর্যন্ত আমাদের যেই সেলস হয়েছে এবং যে পারচেস হয়েছে তার ভিত্তিতে আমরা এই জায়গায় এই পিরিয়ডে দেখতেছি 63,000 টাকা আমাদের একটা প্রফিট, না নেট লস আছে, আমাদের লস আছে, অনেক টাকা লস আছে। কারণ হলো কি, কারণ হলো আমাদের মানে সেলস থেকে এক্সপেন্স বেশি হয়েছে, এরকমই আর কি, হয়তো বা কোনো বিষয় আছে। আমরা যদি এখানে সেলসটা একটু বাড়াই করি তখন আবার দেখা যাবে যে আমাদের প্রফিট হয়ে গেছে, আমাদের হয়তো এই র মেটেরিয়ালস এর খরচটা কারণে, কারণ আমরা তো এখানে কোনো অ্যাকচুয়াল অ্যাকাউন্টস মেনটেন করি নাই, আমরা শুধুমাত্র জাস্ট প্রশিক্ষণের জন্য আমরা যেখানে যেটা এন্ট্রি করা দরকার, প্রাইজের ব্যাপার থাকে, আপনার প্রোডাকশনে করার ক্ষেত্রে আন্দাজে যদি আমরা অ্যাকাউন্টস মেনটেন করি তাহলে তো আসলে এটা আমাদের প্রপার অ্যাকাউন্ট মেনটেন হবে না। তো যার কারণে যাই হোক, আমরা ধরেন আমরা এখানে আমরা ধরেন সেল করছি 100 টাকা, আর সেল করতে যে আমার সেলসের যে প্রোডাক্ট কস্ট টস্ট এগুলাতে আমাদের ধরেন 80 টাকা খরচ হলো, 100 থেকে 80 বাদ দিলে আমার প্রফিট থাকবে 20 টাকা। এই 20 টাকা থেকে আমার যদি ডিরেক্ট এক্সপেন্স থাকে, এই ডিরেক্ট এক্সপেন্সটা কিন্তু আমার এই গ্রস প্রফিট, যেটা এখানে আমাদের গ্রস প্রফিট হিসেবে গ্রস, এখানে গ্রস লস শো করতেছে, বাট যদি প্রফিট থাকে সেক্ষেত্রে আমাদের এখানে গ্রস প্রফিট শো করবে। তো সেই গ্রস প্রফিট আসবে হচ্ছে আপনার এই যে ডিরেক্ট এক্সপেন্স আছে এই এক্সপেন্স ধরে, এবং পারচেজ এবং ডিরেক্ট এক্সপেন্স এই দুইটাকে যোগ করে তারপরে হচ্ছে আপনার আসবে বাদ দিয়ে, এইটাকে বাদ দিয়ে আসবে হচ্ছে গ্রস প্রফিট। আর এখান থেকে বাদ যাবে হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্স যেটা, তারপরে হচ্ছে আপনার নেট প্রফিট অথবা নেট লস, এটা আমাদের হিসেবে দাঁড়াবে এই জায়গাটাতে। ঠিক আছে, এই হলো মূল কথা। এখন আমরা দেখি আমরা যে ডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে যে বিষয়গুলো থাকে, আমরা যদি এন্ট্রি দিতে চাই, এটা তো বুঝতে পারতেছেন যে কি কি আসতে পারে। তো আমরা এখানে কিছু এন্ট্রি করি। ধরেন ফ্যাক্টরি ওভারহেডে আমাদের যে খরচগুলো থাকে এগুলো আমরা দিয়ে দিব। আসলে এটা আপনারা একটু ইয়া করে নিয়েন। ঠিক আছে, আমরা আজকে একটু পেরোল নিয়ে একটু ইয়া দেখবো যে পেরোলে আমরা কিভাবে মেনটেন করতে পারি, আর এগুলা আমরা দেখাবো, অসুবিধা নেই। এই ডিরেক্ট এক্সপেন্স ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে কি কি আসতে পারে সেগুলো আমরা দেখাবো। তো এখন আমাদের আরো অনেক বিষয় আছে আমাদের ক্লাসের, আজকে তো বোধহয় 14 নাম্বার ক্লাস। তো আমাদের আরো বেশ কিছু বিষয় আছে, আমাদের ব্যালেন্স শিটে আরো কিছু বিষয় আছে। ব্যালেন্স শিটের ভিতরে আমাদের হচ্ছে এই যে ফিক্সড অ্যাসেটে মাত্র আমরা 2টা হেড ক্রিয়েট করেছি। তো ফিক্সড অ্যাসেটে আরো কি কি আসতে পারে সেগুলো আমরা একটু এখানে ক্রিয়েট করে দেখাবো। তারপরে হচ্ছে আপনার লোনের বিষয়গুলো তো এখানে হালকা পাতলা আসছে, কারেন্ট লায়াবিলিটিস এর আন্ডারে আরো কিছু বিষয় থাকতে পারে। এর মধ্যে একটা জিনিস আছে হলো অ্যাক্রুয়ালসটা নিয়েও আমরা একটু ডিসকাস করব। তো আমরা প্রথম আজকে একটু দেখব হচ্ছে আমাদের আহ এই আপনার হচ্ছে পেরোল, টালিতে পেরোলের কিছু সিস্টেম মেনটেন করা যায় স্যালারি। তো এটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা একটু ডিসকাস করব। আমরা এখানে ক্রিয়েট অপশনে গেলে আমরা এখানে 2টা সেগমেন্ট পাই, একটা হচ্ছে অ্যাকাউন্টিং মাস্টার্স আর একটা হচ্ছে ইনভেন্টরি মাস্টার্স। তো এরপরে আমরা যদি পেরোল মেনটেন করি সেক্ষেত্রে পেরোল আরেকটা মাস্টার্স আমাদের এখানে যোগ হবে। তো এটা যেহেতু নাই সেহেতু আমাদের এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, আমাদেরকে এখন এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমরা এই যে কোম্পানি থেকে ফিচার অপশনে যাব, ফিচার থেকে আমরা এই জায়গা থেকে মেইনটেইন পেরোল, এই যে পেরোল অপশন যেটা আছে এটাকে আমরা ইয়েস করে দিব। ইয়েস করে এরপরে যদি আমরা কন্ট্রোল এ দিয়ে সেভ করে দেই, তো আমাদের মোটামুটি পেরোল অপশনটা অন হয়ে গেল। এবার যদি আমরা ক্রিয়েট অপশনে যাই তখন দেখবো যে আমাদের পেরোলের আরো কিছু হেড আমাদের এখানে তৈরি হয়ে গেছে। তো এখন আমাদেরকে এই বিষয়গুলোকে মেনটেন করে, যেমন আমরা স্টক মেনটেন করেছিলাম, এবার পেরোলও কাছাকাছি সিস্টেমে আমাদেরকে মেনটেন করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এমপ্লয়ি গ্রুপ থাকবে, এমপ্লয়ি থাকবে,
তারপরে হচ্ছে ইউনিট থাকবে, অ্যাটেন্ডেন্স, প্রোডাকশন অ্যাটেন্ডেন্স রিলেটেড যদি আমরা রাখতে চাই সেটা থাকবে, পে হেড থাকবে, পেরোল ভাউচার টাইপ ইত্যাদি। এই বিষয়গুলো আমরা এখানে দেখব। তো আমরা প্রথমত একটা গ্রুপ ক্রিয়েট করি, সেটা হচ্ছে পেরোল গ্রুপ। পেরোল নামে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। প্রথমত আমরা ধরেন এমপ্লয়ি গ্রুপে যাচ্ছি, এটার নাম দিচ্ছি হচ্ছে এক্সপেন্স, পেরোল এক্সপেন্স। এটা আমরা কোথায় দিতে চাই? আমাদের এটা প্রাইমারির আন্ডারে থাকবে। ডিফাইন স্যালারি ডিটেলস, এটা আমরা গ্রুপের ভিতরে স্যালারি ডিটেলসটা আমাদের দরকার নাই, আমরা এটা নো রাখতেছি। আমরা এখানে একটা গ্রুপ আমরা ক্রিয়েট করলাম। তো এরপরে হচ্ছে ইউনিট। আমাদের ইউনিট যদি লাগে আমরা সেক্ষেত্রে দিতে পারি। আমরা ইউনিটটা আমাদের কি 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 হইতে পারে, এখানে সিম্বল হিসেবে বলতেছে। স্যাম্পল মানে সিম্বল বলতে শর্ট ফর্মে যেটা লেখা হয় সেটা হচ্ছে সিম্বল। এটা আমাদের হইতে পারে একটা মান্থলি স্যালারি হইতে, উইকলি স্যালারি হইতে পারে, তারপরে হচ্ছে আওয়ারলি রেট হইতে পারে। তো এগুলা দিয়ে আমরা এখানে এটা মেনটেন করতে পারি। আপাতত আমরা এটা ইউনিটটা আমাদের আপাতত লাগতেছে না, ধরেন আমরা এটা বাদ দিয়ে আমরা নেক্সট অপশনে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের লাগবে পে হেড লাগবে। এমপ্লয়ি ক্রিয়েট করতে গেলেই পে হেড লাগবে। এমপ্লয়ি ক্রিয়েট করতে গেলে পে হেড লাগবে না, আমরা চাইলে এমপ্লয়ি ক্রিয়েট করতে পারি। এখন আমরা একটু পে হেড গুলো ক্রিয়েট করে আসি আগে। তো পে হেড এর ভিতরে আমরা কি কি পাই? স্যালারিতে যে হেড গুলো থাকে সেই হেড গুলোই মূলত পে হেড এর আন্ডারে আসে বা পে হেড হিসেবে আমরা এখানে ক্রিয়েট করি। তো প্রথমত আমরা লিখতে পারি বেসিক, বেসিক স্যালারি, অথবা বেসিকও রাখতে পারতাম, অসুবিধা ছিল না। এরপরে আমরা নিচে ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পরে পে হেড টাইপটা কি হবে? তো এখানে আমাদের অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে ডিডাকশন ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ি আর্নিংস অফ এমপ্লয়ি, তারপর হচ্ছে এমপ্লয়িজ স্ট্যাটুটরি ডকুমেন্টস, এমপ্লয়িজ স্ট্যাটুটরি কন্ট্রিবিউশনস, গ্র্যাচুইটি, লোনস এন্ড অ্যাডভান্স। তো এই বিষয়গুলো আলাদা আলাদা ভাবে আমরা ডিফাইন করতে পারি। যেহেতু আমরা স্যালারি, মান্থলি স্যালারি ধরেন আমরা এখানে ডিসবার্স করব, সে কারণে আমরা তাদেরকে রাখতেছি আর্নিংস অফ এমপ্লয়ি এই অপশনে। তো এর মাধ্যমে আমরা লোন ম্যানেজমেন্ট করতে পারি। কোনো এমপ্লয়ি যদি ধরেন একটা মোটরসাইকেলের এগেনস্টে অ্যাডভান্স নেই, ইত্যাদি, মানে এই ধরনের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগলেও এখান থেকে ক্রিয়েট করা যাবে। তো আমরা মূলত মান্থলি স্যালারির এগেনস্টে আমরা এটাকে এন্ট্রি দিচ্ছি। এরপরে ইন্টার দিলাম, ইন্টার দিয়ে দেওয়ার পরে আমরা এখানে আসতেছে হচ্ছে আপনার একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভেরিয়েবল। তো এটা কি ভেরিয়েবল নাকি ফিক্সড? তো ভেরিয়েবল কেন হইতে পারে? যদি কোনো কারণে স্যালারি কম বেশি হইতে হয় সেক্ষেত্রে ভেরিয়েবল হবে, আর যদি ফিক্সড হয় তাহলে ফিক্সড। তো সাধারণত এটা ফিক্সড থাকে, আমরা ফিক্সই দিচ্ছি। এরপরে হচ্ছে আন্ডার। এখন এই যে বেসিক স্যালারিটা আমরা কার আন্ডারে রাখবো, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদেরকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টস এর যে আমাদের ওভারহেড গুলো আছে এর যে কোনো একটা ওভারহেডের আন্ডারে এটাকে ক্রিয়েট করতে হবে। তো এইটা হলো বিষয়। তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের যেহেতু এখানে আমরা দেখতেছি যে এক্সপেন্সের আন্ডারে অ্যাডমিন এন্ড এই ওভারহেড গুলো আমরা ডিরেক্ট না রেখে আমরা পেরোল এক্সপেন্স নামে একটা গ্রুপ ক্রিয়েট করে নিই, তার আন্ডারে আমরা এটা রাখি। আমরা এখানে যেহেতু নাই সেহেতু আমরা এখান থেকে ক্রিয়েটে যাচ্ছি, এন্টার দিলাম, এন্টার দিয়ে আমরা এখানে দিলাম পেরোল এক্সপেন্স। এটা ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে আমরা দিয়ে দিচ্ছি, ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে দিয়ে এটাকে আমরা যেভাবে আছে ইন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। তারপরে হচ্ছে আপনার ইফেক্ট নেট স্যালারি। তো এটা কি নেট স্যালারিতে ইফেক্ট করবে কিনা? ইয়েস আমরা দিলাম। তারপরে হচ্ছে নেম অফ দ্য ডিসপ্লেড ইন পে স্লিপ, পে স্লিপে কি নাম থাকবে? বেসিক স্যালারি লেখা থাকবে না বেসিক থাকবে, বা অন্য কিছু যদি লিখতে চাই সেটা আমরা দিতে পারি। তো এখানে বেসিক আছে, বেসিকই থাকুক। আমরা এখানে বেসিক স্যালারি না দিয়ে বেসিকও দিতে পারতাম, যাক অসুবিধা নাই, বেসিকই থাকুক, অসুবিধা নাই। ইউজ ফর ক্যালকুলেশন অফ গ্র্যাচুইটি, আপাতত আমরা গ্র্যাচুইটি মেনটেন করতেছি না, আমরা নো রাখতেছি। তারপরে ক্যালকুলেশন টাইপ অ্যাজ ইউজার ডিফাইন ভ্যালু, অ্যাজ কম্পাউন্ড ভ্যালু, তারপর হচ্ছে ফ্ল্যাট রেট, অন অ্যাটেন্ডেন্স,
অন প্রোডাকশন, আমরা অ্যাটেন্ডেন্সটা আপাতত করতেছি না এই মুহূর্তে, আমরা অ্যাজ ইউজার ডিফাইন্ড ভ্যালু এইটাই আমরা রাখতেছি, রাখার পর এন্টার দিচ্ছি। ওপেনিং ব্যালেন্স আমরা এখানে 0 রাখতেছি। তো আমরা এই যে বেসিক স্যালারি, একটা স্যালারি যে পে হেড, এই পে হেডটা ক্রিয়েট করলাম। বেসিকের পরে আর কি থাকতে পারে, আর থাকতে পারে হাউস রেন্ট থাকতে পারে, হাউস রেন্ট। এরপরে আমরা নিচে আসতেছি, এটাও আমাদের স্যালারির একটা পার্ট, এটা ফিক্সড অ্যাসেট থাকলো। তারপরে হচ্ছে আমাদের আন্ডার, এটা আমরা সেই পেরোল এক্সপেন্সের আন্ডারেই রাখতেছি। এরপরে হচ্ছে হাউস রেন্ট থাকলো, এটা থাকলো, এটা দিলাম। তারপরে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স থাকতে পারে, এন্টার দিচ্ছি। এমপ্লয়িজ ফিক্সড, এটাকে আমরা দিলাম পেরোল এক্সপেন্সের আন্ডারে। চাইলে আমরা এগুলা কিন্তু আলাদা আলাদা গ্রুপের আন্ডারেও রাখতে পারি, প্রয়োজন যদি হয় আমাদের, আমরা এক জায়গায় রাখতেছি। এরপরে আমরা এন্টার দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমরা এরপরে হচ্ছে কনভেন্স দিতে পারি, মোবাইল বিল দিতে পারি। তার কনভেন্স তো আমাদের অফিসে 2 দিন পর পরই দেয়, ওটা কি কনভেন্সটা কিভাবে সাধারণত এন্ট্রি আপনার করবো? ইয়েতে আসে না, স্যালারির সাথে আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট জি লেটারে আপনার ওই বিষয়গুলো ডিফাইন করা থাকে যে আপনার কোনটা কত দিচ্ছে স্যালারি। ওই আপনার হচ্ছে এই জিনিসগুলা মূলত অ্যাডমিন সেকশনের কাজ। এই যে কাজটা আমরা করতেছি এটা অ্যাডমিনের কাজ, ঠিক আছে। তো সাধারণত এই জি কাজগুলো জি। তো অ্যাডমিন করে না, দেখা যায় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টেরই করা লাগে, কারণ হ্যাঁ, স্যালারি এন্ট্রি দিতে হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের। এখন সে জি জি এটা দেওয়া দিতে পারতেছে না, তবে জি অ্যাডমিন থেকে আপনাদের এই তথ্যগুলো নিয়ে তারপরেই কিন্তু এইগুলো এন্ট্রি দিতে হবে, কারণ একজনের হয়তো একটা আলাদা মানে অনেকের হচ্ছে কার অ্যালাউন্স থাকতে পারে, আর আবার অনেকের কার অ্যালাউন্স নাও থাকতে পারে। এই জন্য কার কোনটা আছে পজিশন অনুযায়ী অনেকের কম বেশি থাকতে পারে। এই জন্য পে হেড আমাদের টোটাল যা আছে সবই নিব, আর এমপ্লয়ি যখন ক্রিয়েট করব তখন কে কোন কতটুকু পে হেডে মানে কোন কোন হেড পাচ্ছে সে তাকে সেটা দিয়ে দিব। আর আমাদের কিন্তু পে হেড ক্রিয়েট করার সময় সবগুলোই ক্রিয়েট করতে হবে, যেগুলো আমাদের ধরেন প্রতিষ্ঠানে যতগুলো ইউজ করে সবগুলো পে হেড আমরা এখানে ক্রিয়েট করব। তো আমরা এখানে মোটামুটি 4টা বোধহয় পে হেড ক্রিয়েট করলাম। জি, এটা তো স্যার ওই যে মানে এটা তো ফিক্স কনভেন্স করছেন, মানে ফিক্সড আর কি, প্রতি মাসে তাকে 1,000 বা 1,500 বা 2,000 পেমেন্ট করবে আর কি। কিন্তু আমাদেরটা মনে করেন এখন আমাদের অফিসে আপনার এই 2 দিন পর পর এই 500 টাকা দেয় যখন বাইরে যায় আর কি, যারা সেলস এ মার্কেটিং ওটা এ জব ওটা করে ওটা তারা। স্যালারির পার্ট না, ওইটা স্যালারির পার্ট না, ওইটা হচ্ছে ওভারহেড কস্ট হিসেবে যাবে, ঠিক আছে। ওটা জি জি। আপনার হচ্ছে ওটা আপনার কনভেন্স অ্যালাউন্স বা কনভেন্স এক্সপেন্স নামে যদি অ্যাকাউন্টস, আরেকটা করতে হবে। জি এটা মার্কেটিং এক্সপেন্স নামে একটা না না হ্যাঁ, না। মার্কেটিং ওভারহেডও থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টস অ্যাডমিন ওভারহেডও থাকতে পারে। ট্রেনিং এর মার্কেটিং এক্সপেন্সের আন্ডারেই ওগুলা হয় আর কি। জি, তো এগুলা কনভেন্স যেটা, এটা সাধারণত স্যালারির এগেনস্টে সাধারণত থাকে না, হয়তো কার রেন্ট মানে কার এক্সপেন্স থাকতে পারে, অথবা ড্রাইভারের স্যালারি থাকতে পারে, এগুলো থাকে অনেক সময়। এগুলা মূলত হচ্ছে আপনার আপনার হচ্ছে কি বলে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে বিষয়গুলো উল্লেখ থাকে, ঠিক আছে, ওই বিষয়গুলোই কিন্তু জি জি। আমরা এখানে নিতে পারি। এখানে করতেছি, হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। এগুলো আমরা শুধুমাত্র এখানে, কারণ এই অ্যামাউন্ট গুলো সব আপনার অ্যাকাউন্টে ঢুকবে যখন আপনার অ্যাকাউন্ট থেকে, ব্যাংক কোম্পানির অ্যাকাউন্ট থেকে যখন স্যালারি হিসেবে ডিসবার্স হবে, তখন কি হবে, তখন ফুল অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর আপনি যেটা স্লিপ দিয়ে কনভেন্স নিচ্ছেন, স্লিপ দিয়ে এন্টারটেনমেন্ট নিচ্ছেন, স্লিপ নিয়ে ফুডিং অ্যালাউন্স নিচ্ছেন, ওগুলো কোনোটাই আসলে স্যালারির সাথে রিলেটেড না, ওটা জি ওভারহেড আমি কস্ট। ওইটার কথাই বলতেছি স্যার, ওই যে হ্যাঁ, ওভারহেড কস্ট যেটা। ওটা ওভারহেড কস্ট। এই আর আমরা এখানে যেটা করতেছি এটা স্যালারির সাথে রিলেটেড যেটা, ঠিক আছে। জি 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 জি। জি ঠিক ওকে, আছে। আচ্ছা জি। তো এখন আমরা কি কি করলাম, আমরা কিছু পে হেড ক্রিয়েট করলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে এমপ্লয়িতে, আমাদের এমপ্লয়ি, এই যে এমপ্লয়িটা এমপ্লয়ি কিন্তু আমরা যদি এমপ্লয়িতে এন্টার দেই, এখানে আমরা এমপ্লয়ি ক্রিয়েট করব। তো এখানে এক্ষেত্রে শুরুতে হচ্ছে এমপ্লয়ির নাম, ঠিক আছে।
তো ধরেন এখানে আমরা একটা একটা ক্রিয়েট করি আর সামনের দিকে আগাই। এটা লিখলাম মিস্টার আরিফুর রহমান। এখানে বিষয় হচ্ছে যে এমপ্লয়ি তথ্য যখন আমরা ফিল আপ করবো, এমপ্লয়িকে যখন কোনো নতুন এমপ্লয়ি রিক্রুট করা হয়, তো তার থেকে অবশ্যই বায়োডাটা নেওয়া হয়, বায়োডাটা নেওয়া হয়, অ্যাপ্লিকেশন এগুলো নেওয়া হয়। তো বায়োডাটাই কিন্তু তার সব ধরনের ইনফরমেশন প্রোভাইড করা থাকে। আর স্যালারি রিলেটেড এই যে আপনার যেই ওভারহেড, সরি, স্যালারির আপনার যে এমপ্লয়ীদের যেই লিস্টটা অথবা এমপ্লয়ীদের যেই বায়োডাটা গুলা, ফাইল গুলা কিন্তু অ্যাডমিন সেকশনে থাকে, অ্যাডমিনিস্ট্রেশনে থাকে। তো আপনারা যখন এইটা মেনটেন করবেন তখন যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে আহ, তথ্যগুলো ফাইল ধরে ধরে আমাদেরকে ফিল আপ করতে হবে যে তার কাছে তার কি কি আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ধরেন যে এজ এ অ্যাজাম্পশন আমরা ফিল আপ করতেছি, আমাদের এই তথ্যগুলো লাগবে। প্রথমত তার ফর্মাল নেমটা লাগবে, আমরা ফর্মাল নেমটা নিব, নেওয়ার পরে এরপরে হচ্ছে আন্ডার, আন্ডার দিয়ে আমরা এখানে আন্ডার একটু আগে যেটা আমরা পেরোল ক্রিয়েট করেছিলাম, আমরা সেই পেরোলের আন্ডারে এই আরিফুর রহমান সাহেবকে রাখতেছি, রাখার পরে ইন্টার দিচ্ছি। এরপরে হচ্ছে ডেট অফ জয়নিং, এখন তার যে জয়েন করছে কোম্পানিতে সেই ডেটটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব। তো ধরেন 1 জুলাই 2023 এখানে যে ডেটা আসছে, আমরা ধরেন এই তারিখেই সে জয়েন করছে, অথবা আরো ওল্ড ডেট হইতে পারে, ধরেন 1/1/2020 সাল এরকম হইলো। তো আমরা এখানে দিলাম। তারপর হচ্ছে ডিফাইন স্যালারি ডিটেলস। তো ডিফাইন স্যালারি ডিটেলসটা যদি আমরা এখানে দিয়ে দিই, আমরা যদি এটাকে ইয়েস করি, ইয়েস করলে এরপরে যদি আমরা ইন্টার দিই, তখন আমাদেরকে উনি কি কি পাচ্ছে সেই বিষয়টা আমাদেরকে এখানে দেখাই দিতে হবে, যে বেসিক, তারপর আওয়ারলি রেট, তারপরে মেডিকেল অ্যালাউন্স, মোবাইল বিল ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। একটু 30 সেকেন্ড, আমি একটু 30 সেকেন্ডের জন্য একটু আসলে আহ এইখানে যে যে মানে ইয়া আছে, পেরোল আছে, পেরোল আছে ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম এরপরে আমাদের যেহেতু সিস্টেম আছে, আমরা এই জিনিসগুলো একটু দেখাই দিচ্ছি। চাইলে আমরা এই আরিফুর রহমান কি কি পাচ্ছে এখান থেকে আমরা এটা ডিফাইন করে দিতে পারি। তো আপাতত আমরা এখানে দিচ্ছি না, আমরা যখন স্যালারি পেমেন্ট করব তখন এটা আমরা যাব। তো আমরা এটাকে আপাতত নো রাখতেছি, রাখার পর ইন্টার দিচ্ছি। তো এমপ্লয়ি নেম, তো এমপ্লয়ি নেম যেটা আমরা এইখানে দিছি ওইটাই আমাদের এমপ্লয়ি নেম। তো এখানে আবার দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার ভিন্ন নামও থাকতে পারে, কম বেশি থাকতে পারে, আমরা যেটা আছে ওইটাই দিচ্ছি। স্যার নাম্বার মনে হয় চাইছি, এমপ্লয়ি নাম্বার কত সরি, নাম্বার ছিল? এমপ্লয়ি নাম্বার, নাম্বার চাইছে। সরি সরি সরি। তো এমপ্লয়ীদের যে নাম্বার গুলো থাকে, এমপ্লয়ির প্রত্যেকটা আইডি কার্ডের সাথে নাম্বার থাকে। ধরেন 202, এটা হচ্ছে এমপ্লয়ি নাম, সরি নাম্বার। এরপরে ডেজিগনেশন, আমরা দিলাম ম্যানেজার। ফাংশন, সে কি কাজ করে, তো ধরেন সে করে হচ্ছে অ্যাকাউন্টিং দিয়ে দিতাম। এরপরে লোকেশন যদি সে ধরেন ঢাকা বা হেড অফিস দিয়ে দিতে পারি। হেড অফিস হইতে পারে, ফ্যাক্টরি হইতে পারে, অথবা আউটসাইড হইতে পারে, বিভিন্ন যেটা থাকে তার লোকেশন এটা। এরপরে হচ্ছে জেন্ডার, জেন্ডার মেল দিয়ে দিলাম। ডেট অফ বার্থ ধরেন আমরা দিলাম হচ্ছে 1/1/1990। ব্লাড গ্রুপ, এখানে সবগুলো ব্লাড গ্রুপ দিয়ে দিছে, আমরা ধরেন বি পজিটিভ দিলাম। ফাদার্স নেম,
স্পাউস নেম থাকলে সেটাও আমরা দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে অ্যাড্রেস, তার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিতে পারি। সেটা দিলাম মহাখালী, ঢাকা। ডিটেলসটাই আমরা দিব এখানে, আমাদের কাছে যেহেতু এই তথ্য নাই এই জন্য আমরা যতটুকু দিলাম। এরপরে ফোন নাম্বার অবশ্যই, এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, মোটামুটি চেষ্টা করতে হবে যে যদি আমরা এটা মেনটেন করি বা পে হেড বা পেরোল সিস্টেমটা যদি আমরা সিস্টেমে মেনটেন করি, তার সবগুলো তথ্যই ফুলফিল রাখার চেষ্টা করতে হবে, কারণ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তার তথ্যগুলা। সে হঠাৎ করে দেখা যাচ্ছে যে সে হয়তো সেলস ডিপার্টমেন্টে কাজ করে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সহজভাবে আমরা একদিকে ফাইলে খুঁজে তো পাবোই, আবার আমরা চাইলে এখান থেকেও খুব সহজে তথ্য কালেক্ট করতে পারবো। দেখা যাচ্ছে অ্যাডমিন সে তার ওই ফাইল খুঁজতেছে, হয়তো সে আরো 8-10 বছর আগে জয়েন করছে, তার ফাইল কোথায় রাখছে খুঁজে পাচ্ছে না, হতে পারে এরকম। অথবা পাইলই, কিন্তু অ্যাকাউন্টস যেহেতু আমরা প্রপারলি এখানে যদি সব তথ্য দিয়ে জয়েন মানে এখানে তথ্য দিয়ে দিই, তাহলে কি হবে যে আমরা খুব সহজেই তার সব তথ্য এখানে কিন্তু পেয়ে যাব। আমরা যখন ঢুকবো তখন আবার এখানে আমরা প্রপারলি পেয়ে যাব। এরপরে আমরা এখান থেকে এরপরে প্রোভাইড ব্যাংক ডিটেলস, যদি সে কোন ব্যাংকে টাকাটা নিতে চাচ্ছে, তার স্যালারি কোথায় ঢুকবে এটা যদি আমরা ডিফাইন করে দিতে চাই, তাহলে আমরা এখানে ইয়েস দিতে পারি। ইয়েস দিয়ে আমরা ধরেন তার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে দিতে পারি। তারপরে হচ্ছে কোন ব্যাংক, এখানে নট অ্যাপ্লিকেবল দিতে পারি, অথবা এই যে নিউ ব্যাংক দিলে ইন্টার দিলে এখানে আমরা ব্যাংকের নাম দিয়ে দিতে পারি। সিকিউরিটি ইসলামী ব্যাংক দিয়ে দিলাম। ব্রাঞ্চ, তারপরে হচ্ছে আপনার ট্রানজেকশন টাইপ, তাকে যে পেমেন্টটা দেয়া হবে কিভাবে দেয়া হবে, ধরেন ই ফান্ড ট্রানজেকশনের মাধ্যমে দেয়া হবে। তারপরে তার তথ্যগুলো আবার এখানে আমাদেরকে দেখাইলে এরপরে হচ্ছে এনআই নাম্বার। এনআই নাম্বার আপাতত আমরা এটা যেহেতু স্ট্যাটুটরি ডিটেলস আমরা এখানে করিনি, যার কারণে এটা আমাদের দরকার নাই, আমরা এখান থেকে একসেপ্ট দিয়ে দিলাম। এইভাবে আমাদেরকে যতজন এমপ্লয়ি আছে সবার তথ্য এখানে কিন্তু ফিল আপ করতে হবে। আমরা ধরেন আরেকটা এমপ্লয়ি এখানে ক্রিয়েট করি একটু সংক্ষেপে। মিস্টার মৌসা দিয়ে দিলাম একটা, এটাকে আমরা পেরোলের আন্ডারে রাখলাম। এটা জয়েন করছে যেটা আছে থাকুক, এটা নো দিচ্ছি। নাম্বার, তারপর ডেজিগনেশন, সিস্টেম ম্যানেজার ফাংশন, লোকেশন, জেন্ডার, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, ফাদার্স নেম কিছু থাকলে দিলাম। এরপরে এন্টার দিচ্ছি। এরপর আমরা একটা সাইফুল দিয়ে দিলাম একটা। এরপরে এখানে আমরা আন্ডার পেরোল, তারপরে আমরা দিলাম 24। এটা দিলাম হচ্ছে ম্যানেজার ফাংশন, সেলস, লোকেশন, এটা দিয়ে দিলাম ধরেন যাত্রাবাড়ি। জেন্ডার, সবই জেন্ডার তো মিল দিয়ে দিলাম। আবার ফিমেলটা কি কেউ ক্লাস করতেছে, তাহলে সমস্যা নেই, আবার বলবে যে আমাদের তো কাউরে দিল না। যাই হোক, ডেট অফ বার্থ আমরা এখানে দিলাম 15/4/1975 দিয়ে দিলাম। ডট দিলে হবে না আর কি। 15/4
1975 বেশি হয়ে গেল নাকি ডেট? জয়েন করছে 2104 সালে, সম্ভবত এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। 1900 দিছি না, 1/1/1980 দিয়ে দিলেন, 1980। আচ্ছা, ওইটা বোধহয় ইয়ার কারণে নিচ্ছে, বুঝছেন, মানে একের জায়গায় 3 দিলে মনে হয় নিবে না, এরকম আর কি বিষয়টা। যেহেতু ডেটের একটা বিষয় আছে না, যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি, সেই কারণে ওই মাঝে মাঝে কোনো ডেট অ্যাকসেপ্ট করে না আর কি, বিষয় এরকমই। আচ্ছা, তো মোটামুটি আমরা কিছু এমপ্লয়ি এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে যেটা আমাদের করতে হবে সেটা হলো যে আমাদের এই পেমেন্টটা আমরা কিভাবে করব, ঠিক আছে। তো আমরা চাইলে এখান থেকে পেরোল ভাউচার টাইপ থেকে আমরা চাইলে এখান থেকে একটা পেরোল ভাউচার বানাই নিতে পারি। তো আমরা এখানে পেরোল ভাউচার বানাবো না, কারণ হলো আমাদের অটোমেটিক সিস্টেমে এখানে পেরোল ভাউচার বানানো আছে। যদি আমরা এখান থেকে ভাউচারে ক্লিক করি, ভাউচারে ক্লিক করার পরে যদি আমরা এখান থেকে আদার ভাউচার যে অপশন আছে এই অপশনে আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের এইখানে যখন আমরা এই যে পেরোলটা অন করছি, পেরোল ভাউচার, তখন আমাদের এখানে অটোমেটিকলি চলে আসছে যে পেরোল। তো আমরা যদি পেরোল এই ভাউচারে এন্টার দিই, তো আমাদের পেরোল ভাউচার চলে আসলো। আমাদেরকে এটা পেরোল ভাউচারের মাধ্যমেই মেনটেন করলেই চলবে। ধরেন আমাদের এইখানে কোন ব্যাংকের মাধ্যমে দিব, আমরা ধরেন আমাদের ডাচ বাংলা ব্যাংকে টাকা পয়সা আছে মনে হয়, আমরা এই জায়গাটাতে মিস্টার আরিফুর রহমান এখানে এন্টার দিচ্ছি। দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের ওনার যে ডিটেলসটা আছে, যে পেহেড গুলো আমরা ক্রিয়েট করেছিলাম, সেই পেহেড গুলা কিন্তু আমাদের এই জায়গায় শো করতেছে। এখন ধরেন ওনার বেসিক কত ছিল, বেসিক ছিল ধরেন আমাদের 25,000, ইন্টার দিচ্ছি। দেওয়ার পরে এরপরে আমরা হাউস রেন্ট ছিল 15,000 ধরেন, তারপরে এন্টার দিচ্ছি। এরপরে ধরেন মোবাইল অ্যালাউন্স, মোবাইল বিল বোধহয় আগে কখনো, মোবাইল অ্যালাউন্স এখানে আমরা দিচ্ছি, সরি এটা গেল মেডিকেল অ্যালাউন্স, ধরেন 10,000 টাকা। এরপরে হচ্ছে মোবাইল বিল ফিক্স থাকে, মোবাইল বিল সাধারণত ফিক্স থাকে, এটা ধরেন 5,000 টাকা। তো এখানে টোটাল 55,000 টাকা কিন্তু অ্যাকাউন্টস থেকে যাচ্ছে, মিস্টার আরিফের নামে কিন্তু 55,000 টাকায় ঢুকতেছে, তবে তার ডিটেলস এখানে আসতেছে। এরপরে আমরা এন্টার দিলাম, এন্টার দিলে এন্ড অফ লিস্ট দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমাদের আর নাই। আমাদের আরো কিছু থাকলে আমরা এখান থেকে ক্রিয়েট করে এখান থেকেও ক্রিয়েট করে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো এন্ড অফ লিস্ট দিয়ে এন্টার যদি দিলে আমাদের যত এমপ্লয়ি ক্রিয়েট করা থাকবে সবার নাম কিন্তু এখানে শো করবে। তো এবার যদি আমরা মিস্টার মোসায় আসি, আসার পরে এখানে বেসিক স্যালারি ধরেন তার হলো 20,000 টাকা। এরপরে হাউস রেন্ট এটা ধরি আমাদের 8,000 টাকা বা 12,000 টাকা। এরপরে এখান থেকে যদি আমরা কোনোটা স্কিপ করি তাতেও কোনো সমস্যা নাই। আমরা এখানে ধরেন মেডিকেল অ্যালাউন্স এটা দিলাম 8,000 টাকা। ধরেন এই লোকের কোনো ইয়া নাই, আপনার হচ্ছে মোবাইল বিল নাই, সেক্ষেত্রে আমরা এন্ড অফ লিস্ট দিয়ে দিব। এই দুজনই যেহেতু আছে আমাদের, এইভাবে আমাদের পে স্লিপ মানে পেরোল ভাউচারের মাধ্যমে এই স্যালারি গুলো আমাদেরকে এন্ট্রি দিতে হবে, ঠিক আছে। এইটা হলো বিষয়। এইভাবে আমরা পেরোলের মাধ্যমে যে স্যালারি এক্সপেন্স গুলো আছে এই এক্সপেন্স গুলো আমরা ক্রিয়েট করতে পারি। এরপরে স্যার যদি 100 আমরা, জন থাকলে কি 100 জন এভাবে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি সিরিয়ালের নাম আসতে থাকবে। এবং এই যে ভাউচারটা আমরা রেডি করলাম, বলেন। মানে সিরিয়ালে এরকম 100টাই আসতে থাকবে তাই তো, ভাউচার রেডি কমপ্লিট করার পরে? জি জি জি, আমরা যত এমপ্লয়ি ক্রিয়েট করব সব জি জি এমপ্লয়ি আমাদের এই জায়গায় আসতে থাকবে। আমরা যেহেতু 2জন এমপ্লয়ি ক্রিয়েট করছি, সেই কারণে আমাদের এখানে 2জন এমপ্লয়ি আসছে, ঠিক আছে। জি আমাদের জি যদি 100 এমপ্লয়ি থাকতো 100 জনই আমাদের এখানে শো করতো, এই জি, আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা এখানে দিয়ে দিতে পারি
স্যালারি ফর দ্য মান্থ অফ মে দিয়ে আমরা এন্টার দিলাম। এন্টার দিলে আমাদের কিন্তু পেরোল ভাউচারের মাধ্যমে আমাদের স্যালারি পেমেন্ট হয়ে গেল। এবার যদি আমরা একটু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আসি, আমরা F1 দিয়ে ডিটেলস করতেছি, করার পরে আমরা এই যে এখানে দেখেন পেরোল এক্সপেন্সে 90,000 টাকা আমাদের খরচ দেখাচ্ছে। তো এরপরে যদি আমরা এটার ভিতরে ঢুকি, ভিতরে ঢুকলে আমাদের এই যে হচ্ছে বেসিক স্যালারি দেখাচ্ছে 45,000 খরচ, হাউস রেন্ট দেখাচ্ছে 27,000, আর মেডিকেল অ্যালাউন্স দেখাচ্ছে 10,000। আমরা কি ওইখানে মোবাইল বিল কোনো কিছু এন্ট্রি দেই নাই? আমরা একটু ভিতরে ঢুকি তো দেখি। তা দিছিলাম তো। হ্যাঁ, মোবাইল বিল তো দিছি, কিন্তু মোবাইল এখানে এখানে হলো 95,000 টাকা আসছে। ওকে, এখানে কত আসছে? 90,000। আচ্ছা, বুঝতে পারছি। আমাদের মোবাইল বিল যেটা, ওইটা বোধ হয় আমাদের পেরোল পে হেডে ক্রিয়েট হয় নাই নাকি? ওইটা ডিরেক্ট এক্সপেন্সের ভিতরে চলে গেছে ভাইয়া। ওটা ডিরেক্ট এক্সপেন্সে গেছে না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখি আমরা একটু অল্টারে যাই। আমরা অল্টার থেকে, যেহেতু যে কোনো ইয়া যদি আমাদের চেঞ্জ করতে হয়, আমরা যাব হচ্ছে অল্টারে। অল্টার থেকে আমরা এই যে পে হেডে যাচ্ছি, পে হেড থেকে আমাদের মোবাইল বিল। মোবাইল বিল এই যে এইখানে আমাদের প্রবলেমটা হয়েছে। এখানে আমাদের দেওয়া দরকার ছিল পেরোল এক্সপেন্স, বাদ দিয়ে আমরা দিয়ে দিছি ডিরেক্ট এক্সপেন্স, যার কারণে এটা খেয়াল রাখছে। ধন্যবাদ এটা রাখার জন্য। এখন যদি আবার আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আসি, তো সেক্ষেত্রে আমাদের এই যে 95,000 টাকা খরচ দেখাচ্ছে, এখন এইখানে চলে আসছে আর কি। এবং এখানে ওই আপনার হেড অনুযায়ী কিন্তু হেড ওয়াইজ আমাদের খরচটা এখানে শো করবে। তো এরপরে আমরা, এইটা হলো আমাদের মোটামুটি পেরোলের মাধ্যমে যদি আমরা স্যালারি মেনটেন করি, সেক্ষেত্রে আমরা এইভাবে মেনটেন করতে পারি। আচ্ছা, এবার স্যার, বড় কোম্পানির ক্ষেত্রে কি সম্ভব? বড় বড় কোম্পানির ক্ষেত্রে যেখানে 1,000-এর মতো ওয়ার্কার এমপ্লয়ি থাকে। আর যেখানে ধরেন যে এমপ্লয়ি আসে যায় এই সমস্ত জায়গাতে তো আসলে এটা মেনটেন করা অনেক কঠিন, তাই না? দেখা যাচ্ছে একজন 3 মাস করে চলে গেছে, আবার আরেকজন কয়দিন পরে আসছে। অনেক সময় অ্যাকাউন্টস এর কাছে তথ্য আসতেই 1 মাস লেগে যায় যে ওখানে লোক জয়েন করছিল। তো আসলে এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। আর হচ্ছে আপনার এই ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সের সাথেও কিছু বিষয় থাকে, পেরোলের সাথে কিছু অ্যাটেন্ডেন্স মেশিনের সাথেও অ্যাটাচ করে আপনার ইয়া করা যায়, কিছু আছে পাঞ্চ করে করা যায়। জি যাই স্যার, আমার এখানে আমি আমি যে কোম্পানিতে জব করি এখানে প্রায় 1,000-এর উপরে ওয়ার্কার এবং স্টাফ সহ আছে। জাস্ট হুম, এখানে আমরা টালি সফটওয়্যার ইউজ করি, বাট এখানে টালিতে পেরোলের কাজ করা হয় না, মেবি জি এই জি। জন্যই। পেরোল আসলে খুব একটা ইয়াতে আপনার টালি যে পেরোল আছে, এই পেরোলটা খুব রেয়ার কোম্পানি আর কি ব্যবহার করে স্যালারিটা পেমেন্ট করে। কিন্তু যেহেতু অপশনটা আছে, এই কারণে আপনাদেরকে এটা দেখাই দিলাম আর কি। আর আমরা যদি ডিরেক্ট এটা মেনটেন করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে মেনটেন করতে পারি? ধরেন এই স্যালারি শিটটাই আমাদের এক্সেলে মেনটেন করা আছে। এক্সেল তো যারা আপনার ডিরেক্ট স্যালারি এন্ট্রি দেয়, তারা কি করবে? তারা অবশ্যই এটা এক্সেলে মেনটেন করবে, অবশ্যই তো তাকে করা লাগবে, তাই না? তো তারপরে জি সেইখান স্যার। থেকে হয়তো আমরা ফাইনালি একটা অ্যামাউন্ট নিয়ে আইসে তারপরে আপনার হচ্ছে যেটা করা হয় সাধারণত, যারা ব্যাংক থেকে পেমেন্ট করে তারা হচ্ছে আপনার একটা চিঠি দিয়ে দেয়, টোটাল এমপ্লয়ীদের নাম, অ্যাকাউন্ট নাম্বার ওখানে থাকে, স্যালারি কত ডিসবার্স হবে অ্যামাউন্টটা থাকে। এরপরে হচ্ছে আপনার যারা সিগনেটরি আছে তাদের সিগনেচার দিয়ে যখন ব্যাংকে দেয়, তখন ব্যাংক আপনার ওই অ্যাকাউন্ট গুলাতে ফান্ডটা ট্রান্সফার করে দেয়। তার মানে ফুল স্যালারিটা এক্সপেন্সটা ওখানে আপনার দেখা যায়। এখন আমরা ওই অনুযায়ী যদি স্যালারি মেনটেন করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ভাই কি আমরা করব? যেটা করি, ভাই আমরা সাধারণত এক্সেলে আপনার ওই যে ডিটেলস স্যালারি শিটটা রেডি করি। এর হুম, পরবর্তীতে আমাদের টোটাল যেটা আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি যায়, আমরা সেটা ট্যালিতে নিয়ে আসি। জি হ্যাঁ, জি, এটা করা হয় আর কি। হ্যাঁ, ওটা ঠিক আছে। আচ্ছা, আমরা নর্মালি কিভাবে করি সেটা একটু দেখি, ঠিক আছে? তো আমরা একটু দেখি যে আমাদের এখানে কি কি ওভারহেড ক্রিয়েট করা আছে। আমরা এখান থেকে অল্টার অপশনে যাচ্ছি, অল্টার থেকে আমরা গ্রুপ দেখতেছি একটু।
ও এইচ, আমাদের বোধহয় তেমন কোনো ওভারহেড ক্রিয়েট করা নাই। ওভারহেড লিখলে আচ্ছা, ওকে, আমাদের তেমন কোনো ওভারহেড নাই। ধরেন আমরা কিছু ওভারহেড ক্রিয়েট করে আমরা কিছু এক্সপেন্স এখানে ইয়া করি, যেহেতু আমাদের প্রতিষ্ঠান কাজ করতে গেলে আপনাকে এই খরচগুলো লাগবে। তো আমরা এক হচ্ছে এই যে আপনার পেরুলের মাধ্যমে স্যালারি মেনটেন করতে পারি, আর যদি আমরা এক্সেলে মেনটেন করি সেক্ষেত্রে আমরা কিভাবে এন্ট্রি দিব সেই বিষয়গুলো আমরা একটু ডিসকাস করি। আমরা প্রথমত ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েট থেকে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি। ধরেন আমাদের ওভারহেড দিয়ে দিল, অ্যাকাউন্টস এন্ড অ্যাডমিন ওভারহেড, এটা হচ্ছে আমাদের একটা ওভারহেড, এটা আমরা ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে রাখতেছি। আরেকটা দিচ্ছি ভাইয়া স্যালারি এক্সপেন্স নামে একটা গ্রুপ ক্রিয়েট করে এর আন্ডারে সাব গ্রুপ ক্রিয়েট করা যাবে না? না, এটা আসলে বিষয়টা হচ্ছে কি, যে যে খরচগুলো আপনার সেলস ডিপার্টমেন্টের, এখন সেলসের জন্য কত খরচ হয়েছে বা সেলস রিলেটেড কাজে কত খরচ হইলো, হ্যাঁ, এটা কিন্তু আপনার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন যে ওভারহেড থাকবে ওই ওভারহেড দিয়েই কিন্তু আপনার আইডেন্টিফাই করতে হবে। কারণ হলো যে স্যালারি সবই স্যালারি, বাট যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করে তাদের খরচটা কিন্তু সেলসের ওভারহেডে চলে যাবে। আর যারা অ্যাকাউন্টস এ কাজ করে তাদের স্যালারির খরচটা আসবে অ্যাকাউন্টস এন্ড অ্যাডমিন ওভারহেডে। যদি একসাথে করে আলাদা মানে স্যালারি অ্যাডমিন এন্ড অ্যাকাউন্টস কে যদি একসাথে রাখতে হয় সেক্ষেত্রে এইটার আন্ডারে আসবে। এখন যদি প্রতিষ্ঠান চায় যে আমার সেলের ওভারহেড কস্ট কত ছিল, আপনি যদি স্যালারিটা এক জায়গায় রাখেন তাহলে আপনাকে আবার আলাদা আলাদা করে তারপরে দেখাইতে, আপনি করতে পারবেন না তা না, করতে পারবেন, তবে এটা মানে লজিক্যাল হয় হচ্ছে আপনার যে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, সেল করতে যে আপনার যে খরচগুলো হয়েছে, সেল করতে যে সেলসের যে স্যালারি এটাও তো আপনার সেলসের খরচ, সেলস করতে যে আপনার যে ডেলিভারি কস্ট এটাও আপনার খরচ, সেলস করতে যে কনভেন্স দিয়েছেন সেটা আপনার খরচ, সেল করতে যে গাড়ি ভাড়া দিয়েছেন সেটা আপনার সেলসের খরচ। যার কারণে সেলিং ডিস্ট্রিবিউশনের আন্ডারে আপনার সেলস রিলেটেড যে কস্ট গুলো আছে এইটাই বুক হওয়া উচিত। আর অ্যাকাউন্ট অ্যাডমিন ওভারহেডে যে আপনার কস্ট গুলো আছে এটা ওই ওভারহেডেই কস্ট বুক হওয়া উচিত, ঠিক আছে। আর যদি আপনি চান যে হ্যাঁ আমি স্যালারিটা আলাদাই রাখবো তাতেও কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনাকে যদি কখনো চায় যে আমার তাহলে সেলিং এ সেলস এন্ড ডিস্ট্রিবিউশনে আমাদের টোটাল কত খরচ হইলো, সেক্ষেত্রে আপনাকে ওইখান থেকে আলাদাভাবে হিসাবটা বের করে তারপরে দিতে হবে, এই আর কি, এছাড়া আর কিছু না, এই আর কি। আমরা এখানে একসাথে আলাদা আলাদা করেই রাখতেছি, আপনার প্রয়োজনে আপনি করতে পারবেন, সমস্যা। সেলিং এন্ড ওভারহেড এটাও ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে রাখতেছি, আর ফ্যাক্টরি ওভারহেড মানে আমরা ডাইরেক্ট এক্সপেন্সের আন্ডারে রাখছি। আচ্ছা, এরপরে আর একটা আমরা দিতে পারি ফাইন্যান্স কস্ট নামে একটা গ্রুপ রাখতে পারি। ফাইন্যান্স কস্টটা কিসের জন্য যায় বলতে পারবেন কেউ? না ফাইন্যান্স স্যার, একটু বলেন। ফাইন্যান্স ব্যাংকের খরচের ক্ষেত্রে। ইয়েস, রাইট। ফাইন্যান্স কস্ট বলতে আসলে যদি কোনো প্রতিষ্ঠান ধরেন লোন নিয়ে বিজনেস করে, তো সেক্ষেত্রে এই লোনের এগেনস্টে লোনটা বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। আপনার থাকতে পারে, আমরা এর আগে আলোচনা করেছি, শর্ট টার্ম লোন থাকতে পারে, লং টার্ম লোন থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার ওই যে মেশিনারিজের আলাদা কোনো লোন থাকতে পারে, ল্যান্ডের লোন থাকতে পারে। তো এরকম যত ক্রাইটেরিয়া লোন আছে, তো কোন লোনের এগেনস্টে কত টাকা আপনি ইন্টারেস্ট খরচ করেছেন বা ব্যাংক প্রফিট খরচ করেছেন সেই জিনিসটা যদি আপনি আলাদাভাবে প্রকাশ করতে চান বা এই খরচটা যদি আপনি আলাদাভাবে দেখাইতে চান, সেক্ষেত্রে আপনাকে ওই ফাইন্যান্স কস্টটা গ্রুপ আকারে যদি আপনি দেখান, সেক্ষেত্রে কি হবে,
আপনি আলাদা আলাদা দেখাইতে পারলেন, অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এটা ওপেনই থাকলে সুবিধা যে আসলে আমার এই বছরের টোটাল বা যে কোনো পিরিয়ডে আমরা দেখতে পারি যে ফাইন্যান্স কস্টটা আমার কত যাচ্ছে, যদি বিজনেসটা আপনার লোনের উপরে হয়। তারপরে হচ্ছে আপনার অনেক সময় এই যে মর্গেজের কিছু এক্সপেন্স থাকে। মর্গেজ তো আমরা বুঝি, মর্গেজ হচ্ছে আপনার যে কোনো লোন নিতে গেলে আপনার হচ্ছে যে অ্যাসেট আছে, জমি আছে, এই জমির দলিল টলিল দিয়ে তারপরে হচ্ছে ব্যাংক থেকে লোন নিতে হয়। এখন এই মর্গেজ মেনটেন করতে যে আপনার কিছু কস্ট আছে, আপনার ব্যাংক কিছু কস্ট নেয়। তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় কি যে আপনার প্রতিষ্ঠানের বা যে কোম্পানি নিজস্ব কোনো ল্যান্ড নাই। এখন কোম্পানির যারা মালিক পক্ষ আছে, ডিরেক্টর আছেন, ওনারা চিন্তা করলেন যে আমাদের যাদের ল্যান্ড আছে, আমাদের ফ্ল্যাট আছে, ল্যান্ড আছে, আমরা এইগুলার যেই মর্গেজ আছে এগুলো আমরা ব্যাংকের কাছে রেখে তারপরে জমা হচ্ছে আপনার নিব, লোন নিব। তো সেক্ষেত্রে তারা তো এটা ফ্রিতে তাদের এইগুলা ইউজ করতে দিবে না, তারা কিন্তু একটা চার্জ বা হচ্ছে আপনার ইন্টারেস্ট বলেন, প্রফিট বলেন, যাই বলেন, তো এই মর্গেজের এগেনস্টেও একটা খরচ থাকে। তো এই জাতীয় যে কস্ট গুলা আছে, আপনার ফাইন্যান্স কালেক্ট করার জন্য কোম্পানির ফাইন্যান্সকে আপনার হচ্ছে ফাইন্যান্স ব্যবহার করার জন্য, অন্যের ফাইন্যান্স ব্যবহার করতে যে কস্ট গুলো আমাদের খরচ হয়, এই খরচগুলো মূলত ফাইন্যান্স কস্ট হিসেবে আমরা এখানে ধরতে পারি, যেটা ব্যাংক প্রফিট হইতে পারে অথবা ব্যাংক ইন্টারেস্ট যেটা আমরা বলি। তো এটাকে আমরা ফাইন্যান্স কস্ট নামে আলাদা গ্রুপ ক্রিয়েট করলে যেটা হবে সেটা হলো যে আমরা আলাদা আলাদা ভাবে এটার ইন্টারেস্ট গুলাকে ডিফাইন করতে পারবো, কোনটায় কত খরচ গেছে সেগুলাকে আমরা আলাদাভাবে দেখাইতে পারবো। এই জন্য আমরা ফাইন্যান্স কস্টটাকে ধরেন আলাদাভাবে একটা গ্রুপ ক্রিয়েট করলাম। তারপরে ওই যে ব্যাংক অনলাইন চার্জ, তারপরে ইয়ারলি চার্জ কাটে, এগুলো সবকিছুই এইটার আন্ডারই হয়। এগুলা তো খুবই অল্প অ্যামাউন্ট, এগুলা আমরা ব্যাংক চার্জ নামে একটা ওভারহেড ক্রিয়েট করে আলাদা, হ্যাঁ এটাও আমরা এই ফাইন্যান্স ওইটা কস্টের ফাইন্যান্স আন্ডারে কস্টের আন্ডারেই আপনার ব্যাংক চার্জ নামে আমরা একটা ক্রিয়েট করলে লেজার ক্রিয়েট করে আমরা ওখানে এই খরচটা দেখাই দিতে পারি, এই আর কি। হ্যাঁ জি ঠিক আছে। স্যার, ব্যাংক চার্জ অ্যান্ড কমিশন নামে একটা হেড। ব্যাংক চার্জ কাটে, কমিশন কাটে, ইয়ারলি ব্যাংক একটা কেটে নেয়, একটা চার্জ কাটে, এরকম অনেক কিছু আছে আর কি। ভ্যাট কাটে, কোয়ার্টারলি কাটে, ইয়ারলি কাটে, তারপর ইয়ারলি হচ্ছে কাটে, আপনার হ্যাঁ ওগুলো ব্যাংক, সবকিছুই এটার আন্ডারে আর কি হ্যাঁ হ্যাঁ, দেখানো যায়। আপনার যদি কোনো ব্যাংকে বাৎসরিক 1 কোটি টাকার উপরে ট্রানজেকশন হয়, তো তখন কিন্তু ওই ব্যাংক আপনার হচ্ছে আরেকটা এক্সেস ডিউটি নামে একটা অ্যামাউন্ট কাটে, এবং সেটা জি একটা জি ভালো হেলদি অ্যামাউন্ট কাটে, 25,000 টাকার মতো একটা ফিগার কাটে। জি 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 হ্যাঁ, তো এই জন্য এগুলাতে অনেক খরচ আছে, এই বিষয়গুলো ফাইন্যান্স কস্ট হিসেবে আমাদের যাবে আর কি। জি জি আচ্ছা ঠিক আছে, তো এই আর কি আমাদের যে খরচগুলো আছে, এটা তো আমাদের হাজারো রকমের প্রতিষ্ঠান, হাজারো রকমের ক্রাইটেরিয়া বিজনেস, আর বিজনেস বাংলাদেশে তো আসলে স্পেসিফিক কোনো রুলস মেনে কোনো প্রতিষ্ঠান মাল্টিন্যাশনাল কোম্পানির বাইরে অন্য যারা আছে, দেখা যাচ্ছে যে সব সিস্টেমই অনেকটা কাস্টমাইজ সিস্টেমের মতো চলে আর কি। যে তো সেক্ষেত্রে যেটা করা সেটা হলো ম্যানেজমেন্টের চাওয়া অনুযায়ী আমাদেরকে একটা অ্যাকাউন্টস দাঁড় করাইতে হয়। আমরা যদি ওপেনলি সবকিছু ক্রিয়েট করতে পারি এবং এটা বুঝি, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদের যে এক্সপেকটেশন, তাদের যে চাওয়া, সে অনুযায়ী আমরা রিপোর্ট তৈরি করে দিতে পারবো। তবে যেটা সিস্টেম বা রুলস, সেটা আমাদেরকে বলতে হবে, জানাইতে হবে যে এইটা হচ্ছে রুলস। অনেক সময় কিন্তু তারা আসলে রুলস মানতে চায় না, তারা বলতে চায় যে এইটা আমার এইভাবে লাগবে, তুমি এইভাবে বানায় দাও। তো এখন কিছু করার থাকে না আমাদের, সেক্ষেত্রে আসলে দিতে হয় আর কি। এই স্যার হচ্ছে আমাদের অফিসে আপনি যে অন্য নিয়মে চলে আর কি, যে আপনার মনে করেন ওনারা আমাকে একটা টাকা দিল, প্রতিদিনের জন্য যে খরচটা লাগে ওইটা রিসিপ্ট দেখাইয়া তারপরে খরচগুলো আমি একটা ভাবে দেখাইতে আর কি, যে আপনি যেভাবে শিখাইছেন ওইরকম ভাবে ওনারা মেনটেন করতে চায় না আর কি। ওনারা দিবে প্রতিদিন একটা টাকা, ওটা ব্যাংকের থেকে অফিসে করার জন্য যা যা লাগে এটা খরচ করো, এটা হিসাবটা আবার পরে দিতে হয় আর কি। এভাবেই মেনটেন করতে প্রতিদিন চায় ওনারা। ইনডেন্ট করা হয় আর কি, ইনডেন্ট করে তারপরে টাকা ওঠানো হয়, তাই তো? জি জি জি, এরকমই, মানে এরকম ভাবে করতে চায় না। না এটা ঠিক আছে, ইনডেন্ট তো আপনার লাগবেই। আপনার রেগুলার যে ট্রানজেকশন গুলো আছে, ধরেন প্রতিদিন যে কনভেন্স খরচ গুলো আছে, প্রতিদিনের যে আপনার জি হচ্ছে জি অফিসের বিভিন্ন ধরনের এক্সপেন্স যেগুলো আছে, এগুলো তো আমাদের ওভারহেডে দিতে হবে। তো এটা আমাদের জি ঠিক জি। আছে, ওটা সমস্যা না, ওটা তো প্রবলেম হয় না আর কি।
আচ্ছা, আমরা একটু খরচগুলার হেড কিছু ক্রিয়েট করি। আমরা যেহেতু গ্রুপ ক্রিয়েট করলাম, ধরেন আমরা এখানে এবার লেজারে যাচ্ছি। আমরা গ্রুপ ক্রিয়েট করলাম, এবার লেজার ক্রিয়েট করি। এখান থেকে আমরা লেজারে যাচ্ছি, লেজার থেকে আমরা ধরেন অ্যাকাউন্টস এন্ড অ্যাডমিন ওভারহেডের আন্ডারে আমাদের কি কি থাকতে পারে? আমাদের থাকতে পারে স্যালারি, অ্যালাউন্স। আমরা এইখানে যদি ধরেন যে আমরা ওই গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা মেনটেন করতে চাই, যে আমাদের অ্যাকাউন্টস এর এগেনস্টে যে স্যালারি ওটা অ্যাকাউন্টস এ থাকবে, মার্কেটিং এর যেগুলা বা সেলস এর যেগুলো সেলস এর আন্ডারে থাকবে, এইভাবে যদি আলাদা করতে চাই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেলস এর ওভারহেড কিন্তু আপনার 2টা 3টা হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি এরকম হয় যে কোনো একটা লেজার ডাবল হবে, যেমন স্যালারি অ্যালাউন্স অ্যাকাউন্টসে হবে, সেলিং ডিস্ট্রিবিউশনে হবে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ফ্যাক্টরিতে হবে। আমরা এই জায়গাটাতে একটা এক্সটেনশন দিয়ে দিতে পারি, এসি দিয়ে দিলাম, তার মানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। তো এখন আমরা এটাকে যেটা করতে পারি সেটা হলো অ্যাকাউন্টস এন্ড অ্যাডমিন ওভারহেড। আমাদের এই যে এটা 2টা হয়েছে, একটা এইভাবে আছে, একটা এইভাবে আছে। তো আমরা আচ্ছা উপরেরটা ইউজ করি, যেহেতু পরে আমরা এটা ক্রিয়েট করেছি। আমরা এখানে অ্যাকাউন্টস এন্ড অ্যাডমিন ওভারহেডের আন্ডারে স্যালারি অ্যালাউন্স এটা ক্রিয়েট করতেছি। ইনভেন্টরি এফেক্টেড হবে না। এইখানে যেটা বলছিলেন, প্রশ্ন করেছিলেন যে রাউন্ডিং মেথডটা কি? রাউন্ডিং মেথড বলতে বোঝায় যে আপনি যদি ফ্র্যাকশন অ্যামাউন্ট থাকে, ধরেন 12 টাকা 50 পয়সা, তো ওই 50 পয়সাটা 1 টাকা হয়ে যাবে, বা 49 পয়সা হইলে ওইটা হচ্ছে আপনার 1 টাকা কম হবে। এরকম যে বিষয়গুলো আছে এটাকে রাউন্ডিং মেথড বলে। তো এইখানে এটা আসলে আমাদের যে এক্সপেন্সের হেড, এই জায়গায় আমাদের এটা মূলত অ্যাপ্লিকেবল হয় না। এইটা সাধারণত সেলস এবং পারচেজ এই 2টা ক্ষেত্রে অনেক সময় অ্যাপ্লিকেবল হয় আর কি। এটার ব্যবহারটা খুবই কম, এই আর কি। তারপরে আমরা পরবর্তী একটা ক্লাসে আমরা দেখাই দিব না যে সেলস এবং পারচেজের ক্ষেত্রে যদি আমরা রাউন্ডিং মেথড ইউজ করি, তো সেক্ষেত্রে ওই পয়সাটাকে কিভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে আপনার রাউন্ডিং লিমিট হচ্ছে যে কয় সংখ্যায়, 1 সংখ্যায় হবে না 2 সংখ্যায় হবে, এইটা আর কি। এই জন্য আমরা অদায় স্যারকে এটা নট অ্যাপ্লিকেবল দিয়ে যাই। এরপরে হচ্ছে আমাদের স্যালারি অ্যালাউন্স, এটা আমরা ইউজ করে এটা অ্যাকাউন্টস এর এগেইনস্টে দিলাম স্যালারি অ্যালাউন্স। তারপরে এরপরে থাকতে পারে কনভেন্স। যদি এটাও যদি আমাদের একাধিক হয়, তো সেক্ষেত্রে আমরা এইভাবে আর কি ওভারহেড গুলা করে দিব, যাতে কোনটা কোন জায়গার সেটা আমরা বুঝতে পারি এন্ট্রি করার সময়। এরপরে থাকতে পারে হচ্ছে আমাদের এন্টারটেইনমেন্ট, ঈদ বোনাস, ধরেন এই কোটা আমরা ক্রিয়েট করলাম হচ্ছে অ্যাকাউন্টস এন্ড অ্যাডমিন ওভারহেডে। এবার আমরা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডে যদি আমরা করি, তো স্যালারি অ্যালাউন্স সেলস দিয়ে দিলাম, ধরেন এটা সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেডের আন্ডারে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা এখানে দিলাম ইনসেনটিভ। ইনসেনটিভ কি জিনিস এটা কি বলতে পারবেন আপনারা? ম্যাক্সিমামই পারবেন, 2 একজন হয়তো না পারতে পারেন, সবাইরই পারার কথা এটা। অতিরিক্ত যেটা দেওয়া হয়, জি, অতিরিক্ত যেটা মান্থলি দেওয়া হয়। ইনসেনটিভ, হ্যাঁ ইনসেনটিভ বলতে হচ্ছে যে সেলসের বা সেলস বা কালেকশনের এগেনস্টে যদি এক্সট্রা কোনো হ্যাঁ, কমিশন প্রোভাইড করা বিক্রয়ের হয়। উপর কমিশন। জি জি জি, হ্যাঁ ওইটাই। হ্যাঁ, বিক্রয়ের উপর কমিশন যেটা, সেটা ইনসেনটিভ হিসেবে করা হয়। তারপরে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে কনভেন্স,
স্যার মেডিকেল অ্যালাউন্সটা এখানে সিঙ্গেল যাবে না নাকি? মেডিকেল অ্যালাউন্সটা মেডিকেল যদি স্যালারির ভিতরে থাকে, হ্যাঁ জি স্যালারির জি ভিতরে থাকলে ওইখানে আমরা দিব। আর যদি মেডিকেল অ্যালাউন্স আলাদাভাবে কোনো কাউকে কোনো কিছু দেওয়া হয়, সেটা ওভারহেডে আমাদের আসতে পারে। কিন্তু যখন আমরা সাধারণত যেটা হয় সেটা হলো, যখন আপনার এমপ্লয়ীদের স্যালারিটা দেওয়া হয়, ওই স্যালারির মধ্যে কিন্তু বেসিকও থাকে, হাউস রেন্টও থাকে, মেডিকেল অ্যালাউন্সও থাকে। আর আমাদের দেশে তো মোটামুটি ওই মানে যেটা দিবে ওইটাকেই ভাগ করে বিভিন্ন নামে আলাদা আলাদা করে দিয়ে দেয় আর কি। যাই হোক, তো এখন আপনার যদি মেডিকেলের আলাদা কোনো এক্সপেন্স থাকে, সেক্ষেত্রে আমরা মেডিকেল এক্সপেন্স নামে একটা হেড ক্রিয়েট করে রাখতে পারি। যেমন অনেক সময় অফিসে ফার্স্ট এইড বক্স থাকে, তারপরে ফ্যাক্টরিতে থাকে, এই জাতীয় যে হঠাৎ করে একজন ইয়ে হইলো, তার একটা জি খরচ জি হইলো, জি সেই খরচটা আমরা এখানে আমরা মেডিকেল অ্যালাউন্স বা মেডিকেল এক্সপেন্স নামে একটা লেজার ক্রিয়েট করতে পারি। কোনো সমস্যা নেই, এটা করা যায়, সমস্যা নেই। ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমরা এভাবে আরো যে হেড গুলা আছে, আমরা এখানে হেড গুলা ক্রিয়েট করতে পারি। তো এরপরে আমরা কি কি করলাম, স্যালারি স্যার বললাম। স্যার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ওই যে অনেকে তো মানে অনেক প্রতিষ্ঠানে স্যালারির বাইরেও একটা অ্যামাউন্ট দেয়, ওই যে এখানে অনেক জায়গায় স্পেশাল অ্যালাউন্স বা এই ধরনের একটা নাম দেয়, ওইটা কিভাবে দেখানো যায়? মানে আমি কি স্যার আপনার বুঝতে প্যাকেট যাকে বলে আর কি, পছন্দের কিছু লোকদের, ম্যানেজমেন্টের পছন্দের কিছু লোকদের স্যালারির বাইরে একটা অ্যামাউন্ট দেয়। হ্যাঁ, স্যালারির বাইরে যদি বকশিস আর কি, বকশিস এক্সট্রা এক্সট্রা প্রতি মাসে মান্থলি দেয়, একটা মান্থলি একটা ফিক্সড একটা অ্যামাউন্ট থাকে, এটা প্রতি মাসেই তাদের পছন্দের কিছু লোকজনকে দেয় আর কি। আচ্ছা আচ্ছা, মানে ওটা কি- কি বলেন স্যার? সরাসরি সরাসরি দিলে আবার অনেকে চোখ লাগতে পারে, এই জন্য এটা শুধু স্যার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্টসের লোক কি জানে, আর যে পায় সে জানে। এই বিষয়টা অবশ্যই দিয়ে থাকে আর কি, কিছু কিছু প্রতিষ্ঠান এরকম ইয়েটা দেয়, অনেক জায়গায় আছে অ্যামাউন্টটা ভাই, দিয়ে এটা থাকে। অনেক জায়গায় আছে। এটা জি স্যার, মানে হাইড রেখে জি স্যার, আপনার ওটা স্যালারির বাইরে দেয়, মানে সিটে আসে না। স্যালারি শিটে আসে না। ওইটা যে নামে দিবে সেই নামে ওইটা এন্ট্রি দিবে। এটা যেহেতু না মানে স্যার ওটা কি স্পেশাল অ্যালাউন্স দিলে কি স্যার এটা টালিটা কি সঠিক হবে বা ভুল হবে নাকি স্যার? যদি ওটা স্পেশাল হাইড অ্যালাউন্স দেন, হাইড অ্যালাউন্স। দেন স্পেশাল অ্যালাউন্স দিয়ে দিতে পারেন, অসুবিধা কি? স্পেশাল আচ্ছা, দিলে তো ওটাও মানুষের চোখে পড়বে। স্যার অনেক ক্ষেত্রে এটা বিভিন্ন নামে দিয়ে দেয় আর কি, আলাদা কোনো একটা নাম ক্রিয়েট করে যে আপনাকে এটা কনভেন্স হিসেবে দেওয়া হলো, অথবা আপনার এক্সট্রা অনারিয়াম হিসেবে দেওয়া হলো। জি স্যার, জি স্যার, এখন ওইটা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আরো এমন কিছু খরচ আছে যে স্যার, খরচগুলা আমরা নাম দিতে পারি না, এমন কিছু খরচ আছে। জি স্যার, জি স্যার, তো সেই খরচগুলা ওইভাবে ধরেন যে একটা শব্দ ব্যবহার করা হয়, সেটা হলো স্পিড মানি। স্পিড মানি অ্যাকাউন্টিং এর ভাষায় অনেক জায়গায় মানে এই লেজারটা ব্যবহার করা হয়। জি স্যার। স্পিড মানি বলতে কি বুঝেন বলেন তো দেখি। স্পিড মান বলতে স্যার আমরা যেটা ঘুষ যেটা বলি, এটা কি এটাই তো বলে আমরা মনে হয় বুঝি যে জি জি, ঘুষ দেওয়া হয়, যেটা কয় তাড়াতাড়ি কাজ করানোর জন্য যে টাকাটা দেওয়া হয় স্পিড মানি করা হয়। জি জি জি। এখন ওইভাবে এগুলো তো কিছু একটা এইগুলো তো আসলে ভাইয়া প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে একটা নাম ক্রিয়েট করে আর কি ওইগুলো মেনটেন করা হয়। রাইট রাইট রাইট, এটাই আর কি। ওকে, ওকে স্যার। এগুলার তবে অ্যাকচুয়ালি এগুলার কোনো শেষ নাই। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক রাইট, জায়গায় এটাই। আছে, যেমন একদম মসজিদে ডোনেশন দিলেন, এটা হইতে পারে। তবে ডোনেশন এক্সপেন্স নামে এমনি একটা হ্যাঁ, হেড একটা থাকে। আলাদা থাকে ডোনেশন, ওটা মসজিদ, মাদ্রাসা, আদার্স সব হতে পারে। কাউকে হয়তো কোনো বিপদগ্রস্ত লোককে হ্যাঁ, লোকে দেওয়া হইলো, এই জাতীয় তো ওই বিষয়। ডোনেশন আবার হিসেবে এটাই থাকে। অনেক সময় আপনার চাঁদা দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, ওই ক্ষেত্রেও ওই এগুলোর মধ্যে হ্যাঁ হ্যাঁ, ডোনেশন আর ডোনেশন সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন হিসেবে। হ্যাঁ, একটা আলাদা হেড খোলা থাকে, সেটার আন্ডারে দিয়ে গেলে কোনো সমস্যা নাই। স্যার এই খরচগুলা কিসের আন্ডারে দেওয়া যেতে পারে? ইনডাইরেক্ট এক্সপেন্স সব। ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারেই আপনি অ্যাডমিন অ্যাকাউন্টস এন্ড অ্যাডমিন ওভারহেডের আন্ডারে এই খরচগুলো সাধারণত মেইনটেইন হয়। অ্যাডমিনের আন্ডারেই হয় সব। অ্যাডমিনে যায় আর কি, এই খরচগুলো অ্যাডমিন এক্সপেন্সের হিসেবেই যায়।
তো এক্সপেন্স মূলত এখন তো আমরা লেজার যেহেতু ক্রিয়েট করলাম, তো পেমেন্ট করতে গেলে তো আমরা বুঝতে পারবো যে আসলে এটা আমাদেরকে কিভাবে মেনটেন করতে হবে। তো পেমেন্ট দিলে পেমেন্ট ভাউচারের মাধ্যমে আমরা এটা ক্রিয়েট করতে পারি। আর এখানে আমরা সামনে ক্লাসে আর একটা বিষয় নিয়ে অ্যাক্রুয়ালস এর বিষয়টা নিয়ে আলোচনা করব। অ্যাক্রুয়ালসটা স্যার এটা কস্ট সেন্টার অ্যাডমিন হবে তাই না? জি এই যে আমরা যে স্যালারি এইগুলো দেই, এটা কস্ট সেন্টার তো অ্যাডমিন হবে। কস্ট সেন্টার, জি জি। আচ্ছা কস্ট সেন্টারটা অ্যাডমিন হবে না। কস্ট সেন্টার বলতে আসলে যদি আমাদের কোনো খরচকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে, আমরা কস্ট সেন্টার নিয়ে আমাদের একটা ক্লাস হবে, বুঝছেন? আমরা কস্ট সেন্টার নিয়ে ওখানে কথা বলবো, অসুবিধা নাই। তো কস্ট সেন্টারটা আসলে বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। আর এখানে কস্ট সেন্টারটা মেইনলি ধরেন কোনো প্রতিষ্ঠানে যদি একাধিক আপনার আউটলেট থাকে, তাহলে সেই আউটলেট ওয়াইজ যে এক্সপেন্স গুলা আছে সেটাকে আমরা আলাদা আলাদা ভাবে কিভাবে যদি খরচ মানে একই খরচটাকে ইলেকট্রিসিটি বিল, এখন ইলেকট্রিসিটি বিল এই খরচটাই ধরেন আমার 5টা আউটলেট আছে, কোন টোটালটা আমার একটা ফিগারে থাকবে হেড অফিসে, যেটা আমার টোটাল খরচ কত হয়েছে ধরেন যে 10,000 টাকা আমার হচ্ছে ইলেকট্রিসিটি বিল। এখন আমি আলাদাভাবে রাখতে চাচ্ছি যে কোন আউটলেটে কত টাকা ইলেকট্রিসিটি বিল আসছে, সেটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এই বিষয়গুলো সাধারণত আপনার হচ্ছে কস্ট সেন্টার এবং কস্ট ক্যাটাগরির মাধ্যমে মেনটেন করা হয়। আমরা এটাও দেখবো, অসুবিধা নেই। আমরা সামনে ক্লাসে আর একটা বিষয় এই বিষয়গুলো নিয়ে ক্লাস করব। তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্রুয়ালস বলতে বোঝায় যেটা, সেটা আপনার কিছু খরচ আছে যে আপনার এক মাসের খরচ অন্য মাসে যে পেমেন্ট করতে হয়, এরকম কিছু বিষয় আছে। সেটাকে ওই মাসের ভিতরেই যদি আমরা খরচ বা ওই সময়ের ভিতরে যদি আমরা খরচটা দেখাই দিতে চাই, ধরেন কোন প্রতিষ্ঠান 2023 সালের যে ইনসেনটিভ এইটা ঘোষণা করলো যে এই বছর যদি কেউ এত সেল করতে পারে তাকে 2% বা 3% ইনসেনটিভ প্রোভাইড করা হবে। এখন এইটা কিন্তু এই বছরের সেলস এর উপরে তার ইনসেনটিভটা ছিল, অথবা কোনো একটা মাসের উপরে তারা এভাবে ঘোষণা দিতে পারে যে এই মাসে যদি তুমি এত আনতে পারো বা কেউ যদি এত আনতে পারে সেক্ষেত্রে তার ইনসেনটিভ হচ্ছে এত। এখন ওইটা কিন্তু তার ওই মাসের এক্সপেন্স ছিল প্রতিষ্ঠানের, কিন্তু প্রতিষ্ঠান যখন পেমেন্ট করতেছে তখন কিন্তু 1-2 মাস পরে যে পেমেন্ট করতেছে। তো এখন ওই খরচটা আমার ওই মাসের ভিতরে নিয়ে আসার যে প্রক্রিয়া বা সিস্টেম, এটাকে সাধারণত অ্যাক্রুয়ালস হিসেবে আমরা করে থাকি। আজকে আর ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো না, আমরা পেরোল প্লাস হচ্ছে অ্যাক্রুয়ালস এই বিষয়গুলো নিয়ে সামনে ক্লাসে ইনশাল্লাহ আরেকটা ক্লাস হবে আশা করি। আজকে ক্লাস পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? আমরা তো মোটামুটি আজকে 14 নাম্বার ক্লাস আর 4টা ক্লাস পাবো ইনশাল্লাহ। সবাই ঠিকভাবে শেষ করবেন, শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবেন আশা করি। আজকের ক্লাসের উপরে কার কোনো প্রশ্ন আছে বা কোনো বিষয় আছে কিনা? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করতে পারি। না ভাইয়া